প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিটোল টাটা জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গণমাধ্যমের খবরে বিস্তারিত জুড়ে রয়েছে গত কয়েকদিনের, বিশেষ করে সাম্প্রতিক সময়ে পুলিশের কিছু কর্মকাণ্ড, যা নিয়ে আজ সবশেষ জাতীয় সংসদেও আলোচিত হয়েছে। ক্ষোভ জানিয়েছেন সাংসদরা। আমরাও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন দুজন অতিথি। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন মোহাম্মদ শাহেদ, রাজনীতি বিশ্লেষক, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রণব সাহা। আপনারা দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনি দেখেছেন যে গত কয়েকদিন থেকে এবং সবশেষ গতকাল যে ঘটনাটি ঘটেছে মিরপুরের শাহ আলী থানা এলাকায়, সেই চা দোকানে আজ দুপুরে মারা গিয়েছেন, আগুনে পোড়া গিয়েছিল গত রাতে, এবং এর আগেও কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডে সংসদে ক্ষোভ, শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার দাবি। মিরপুরে অগ্নিদগ্ধ চা দোকানের মৃত্যু, জড়িত 4 পুলিশ সদস্য প্রত্যাহার। হত্যা মামলা করেছে পরিবার, জড়িতদের বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদ সন্ত্রাসে জড়িয়ে না পড়ে, সেই জন্য শিক্ষক অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন। ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে 14 বছরের জেল ও 1 কোটি টাকা জরিমানা, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। এবং আসন্ন কাউন্সিলে বিএনপির নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস, যোগ হচ্ছে নতুন মুখ, পদ পেতে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ। শিরোনামগুলো দেখছিলাম। আমাদের টেলিভিশনেরও প্রধান শিরোনাম কিন্তু পুলিশের বিতর্কিত কিছু ভূমিকা নিয়ে। আমি যেটি শুরুতে বলছিলাম যে সংসদে এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একটি অনির্ধারিত আলোচনায়। জাতীয় পার্টি আলোচনাটা শুরু করেছিলেন। আমি প্রণব সাহা আপনাকে দিয়ে শুরু করতে চাই। পুলিশের কিছু কর্মকাণ্ড মাঝে মধ্যে এরকম বিতর্ক সৃষ্টি করে এবং পুরো পুলিশ বাহিনীকেই এই বিতর্কে জড়িয়ে ফেলে এবং তাদের সুনামও ক্ষুণ্ণ হয়। এই ঘটনা পুলিশের একটি বিশাল বাহিনী, কিন্তু প্রায় 2-1 সদস্যের যাবত 1 মাসের বেশি সময় ধরে এই ঘটনাগুলো ঘটছে। আপনি 4টে ঘটনা পরপর দেখেন যে একটি হলো ফজলাব্বি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, যাকে শ্যামলী মোহাম্মদপুর থানার পুলিশ এডি করেছিলেন। তারপরে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ। তারপরে একজন নারীর ঘটনা ঘটেছে শিয়া মসজিদের সামনে। তারপরে এটা সর্বশেষ মৃত্যু। এই যে 4টি ঘটনা যদি আপনি পরপর দেখেন, আমরা সবসময় বলেছি না পুলিশের সকল সদস্য, পুলিশ বাহিনী অ্যাজ এ হোল এটা করে তা না, কিন্তু যে 2-4 জন ঘটনা ঘটে, সে 2-4 জনের ব্যাপারে তাৎক্ষণিক এবং কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি যখন ফজলাব্বির ঘটনা ঘটেছে, তারপরে পুলিশের খুবই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আমরা যে বক্তব্য পেয়েছি তা কখনো গ্রহণযোগ্য ছিল না আমাদের কাছে, যে বলেছেন যে পুলিশের কাজে বাধা দিয়েছিলেন ফজলাব্বি, এরকমও ছাপাই গাওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি যদি আরও আগে বলি যে 1994 সালে আপনি জানেন, আপনার পরিচিত মানুষ আলাদ জহিরুল হক, ফটো সাংবাদিক, বাংলাদেশের বিখ্যাত, মারা গেছেন। আমাদের জহির ভাই, সকলের প্রিয়। শামসুল হক টিঙ্কু এখনও প্রথম আলোতে কার্যরত আছেন। চট্টগ্রাম স্টেডিয়ামে ডিসি আকবর তাদেরকে প্রহার করেছিলেন। আমি খুব কথা বলছিলাম এই ঘটনাগুলো যখন ঘটে, যে ওই পুরাতন ঘটনাগুলো কী হয়। আমি শামসুল হক টিঙ্কুর কাছে শুনছিলাম যে এখনও ওই সার্জেন্ট আনোয়ার ঢাকা শহরে ডিউটি দেয় এবং ওই ডিসি আকবরকে আমরা মিশনে যেতে দেখেছি। এই যে কতগুলো ঘটনা ঘটে, তারপরে খুব ব্যবস্থা না। আপনি দেখেন যে প্রত্যাহার আজকে করা হচ্ছে, প্রত্যাহার। তা সন্ধ্যায় যখন এই প্রত্যাহারের খবরটা আমরা টিভি স্ক্রল দেখছিলাম, কয়েকজন সাংবাদিকই বসেছিলেন, আমরা আলোচনা করতেছিলাম যে এইগুলো নিয়ে তো আজকে টকশোতে আলোচনা হবে, আসলে কি বলা যাবে, কি বলার আছে, কত বলবো আর, কারণ কখনোই ব্যবস্থা হয় না এবং কখনো শেষ হয় না। এবং আস্তে আস্তে আমরা সাংবাদিকরা, নতুন ঘটনা আসে, নতুন একটি পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা ওইদিকে চলে যাই, পুরাতন ঘটনাগুলো চাপা পড়ে যায়। পুলিশের তদন্ত পুলিশের কর্মকর্তা দিয়ে করার বিরোধিতা আমরা অনেকদিন আগে থেকে বলছি, যে পুলিশ যে সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত হয়, বিশেষ করে এইরকম যেটি স্বেচ্ছাচারিতা শুধু বলবো না, আমাদের আইনের বাইরে গিয়ে তারা যে সমস্ত ঘটনা ঘটে, সেগুলোর তদন্ত আমরা মনে করি পুলিশের বাইরে বিচার বিভাগীয় তদন্ত বা অন্য কোনো সংস্থা থেকে এগুলোর তদন্ত করা উচিত এবং তার ব্যাপারে শাস্তি নেওয়া উচিত। প্রত্যাহারটা কোনো শাস্তি না। আমরা খুব ফান হবে হয়তো মানুষ কৌতুক হবে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্যরা, যাদের কাছে আমরা যে কোনো বিপদ আপদে ছুটে যাই, এখন পর্যন্ত পুলিশই আমাদের কিন্তু একমাত্র ভরসা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আমাদের সবসময় যারা পাশে থাকেন। সেটা ঘটনা চুরি হলেও তাই, নিরাপত্তার ব্যাপার হলেও তাই, যে কোনো কিছু ঘটলে আমরা পুলিশের কাছে সবার আগে চলে যাই। যদিও মানবাধিকার কর্মীরা অনেক সময় কৌতুক করে বলেন যে থানায়
যায় না কানায়, মানে কানা না হলে কেউ থানায় যায় না, পুলিশের ছিল 18 গা, এই সমস্ত নানা সমালোচনা থাকে। তবুও আমরা মনে করি যে পুলিশই নিরাপত্তার দায়িত্বে থাকা শেষ, মানে জনগণের কাছাকাছি থাকা একমাত্র সংস্থা। কিন্তু পুলিশের কয়েকজন সদস্যের কারণে পুরো পুলিশ বাহিনীর যে দুর্নাম হয়, যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তা নিয়ে কিন্তু পুলিশ সদস্যদের বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা খুব বেশি দিন। আমি সেই দিনও তর্ক হচ্ছিল একজন পুলিশ কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে, যিনি সাফাই গাওয়ার চেষ্টা করছিলেন যে ওখানে অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা, দায়িত্ব পালন করতে গিয়ে বাড়াবাড়ি হয়েছে কিনা, কিন্তু কখনো এই আচরণগুলোর যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু দেখেন আজকে ৪র্থতম ঘটনাটা আমরা বলছি, ১ মাসের মধ্যেই যে মৃত্যুর ঘটনা ঘটলো, এবং একজন নিরীহ মানুষ যিনি চা বিক্রয় করে তার জীবন ধারণ করতেন। এবং প্রথম দিন আজকে পত্রিকাগুলোতে যখন আমরা গতকালের রাতের ঘটনা আসলো, মারা যাওয়ার আগে পত্রিকা যেটি আসে বলা হয়েছে যে পুলিশের সোর্স এর সঙ্গে জড়িত ছিল, পুলিশের কেউ ছিল না। কিন্তু আমরা দেখলাম যে 4 জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে, তার মানে পুলিশ ছিল। তার মানে আজকেও যে পত্রিকা যখন ছাপা হয়েছে, যখন মৃত্যু যন্ত্রণায় ওই মাতব্বর চা বিক্রেতা যখন ঢাকা মেডিকেল কলেজে খুব কাতরাচ্ছিলেন, তখনও পুলিশ কর্মকর্তারা বলার চেয়েছিলেন পুলিশ ছিল না, পুলিশের সোর্স একদিন কেউ একটি করেছে। এই যে সাফাই গাওয়ার চেষ্টা করা হয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না, সেটা কিন্তু খুব দুঃখজনক। আমি যেটি আরেকটু বললাম যে আজকের আলোচনা যে প্রত্যাহার মানে কি শাস্তি? প্রত্যাহার মানে আমরা জানি যে পুলিশের অনেক সদস্য অভিযোগ সবসময় করে থাকি আমরা যে তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অপরাধের সঙ্গে জড়িত হওয়ার ঘটনা। তা প্রত্যাহার হওয়া মানে কিছুদিন বাড়তি উপরি আয় থেকে তারা বঞ্চিত হন, আর কোনো শাস্তি তো তা হয় না। না, প্রত্যাহার ছাড়াও ধরুন আমি যদি শাহ আলী থানার এই ঘটনাটার কথা বলি, যে এই ঘটনায় মামলা হয়েছে এবং বাবুল মাতব্বর যে চা দোকানে মারা গিয়েছেন, তার পরিবার, তার মেয়ে বাদী হয়ে মামলাটি করেছেন। আমি সেই মামলার আমাদের আগেরটার কি হবে? ফজলে রাব্বির বিরুদ্ধে যে পুলিশ তদন্ত কর্মকর্তা, তার কি হলো? হাইকোর্টের অর্ডার দিতে হয়েছে তার বিরুদ্ধে মামলা নিতে হবে, তারা কিন্তু কেউ মামলা নিচ্ছে না কোনো থানায়। তার মানে কি? তার মানে পুলিশের ভিতরের মানুষ, পুলিশের যারা অন্য সদস্যরা আছেন, তারা কেউ মানতেই চান না যে পুলিশের ওই সদস্য অপরাধ করেছে, এবং সেই অপরাধের কারণে পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যেটা আমরা কখনো চাই না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এই ঘটনার পরপরই, যে আজ সবশেষ যে ঘটনা বাবুল মাতব্বর, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যেই হোক, পুলিশের সোর্স হোক, পুলিশ হোক, আরও কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এই আশ্বাসগুলো আগেও আমরা শুনেছি, এখনও বলা হচ্ছে। এবং আমরা মাত্র মানে 1 দিন 2 দিন আগে পুলিশ সপ্তাহ পালন করেছি, যেখানে পুলিশ কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন যে কিভাবে চলতে হবে, জনগণের বন্ধু হতে হবে। ধন্যবাদ সাইফুল ভাই। বিষয়টা হচ্ছে পুলিশ জনগণের বন্ধু হবে, এটাই কিন্তু আমাদের আসলে কাম্য, এবং উন্নত বিশ্বে কিন্তু পুলিশ জনগণেরই বন্ধু। কি একটা অদৃশ্য কারণ বা কি একটা কারণে কিন্তু বাংলাদেশের পুলিশ কিন্তু জনগণের বন্ধু হতে পারছে না। বাংলাদেশ পুলিশের কিন্তু অনেক অর্জন রয়েছে, অনেক অর্জন রয়েছে, কিন্তু এই 2-1টি ঘটনা যখন ঘটে, এইগুলাকে কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি বিক্ষিপ্ত ঘটনা। এই বিক্ষিপ্ত ঘটনার সংখ্যা যখন বেড়ে যায়, তখন কিন্তু এইগুলাকে আর বিক্ষিপ্ত ঘটনা থাকে না। এই জিনিসটা আজকে যেটা প্রণবদা বলছিল, এই যে ক্লোজ করা, এটা যদি ক্লোজ না করে এই পুলিশ সদস্যকে যদি গ্রেপ্তার করে তাৎক্ষণিকভাবে মামলা নিয়ে যদি আইনের আওতায় নিয়ে আসা হতো, এটা কিন্তু আমরা একটা স্বস্তির জায়গা পেতাম। এটা কিন্তু এর আগেও যে হয়নি তা না, এর আগে হয়েছে। এর আগে ওই যেটা বললো প্রণবদা বললো, হাইকোর্টকে অর্ডার দিতে হয়েছে, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এই কয়েকদিন আগে পুলিশ সপ্তাহ গেল, পুলিশ সপ্তাহে একটা বলা হয় কিন্তু যে পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা মানে বাজারে একটা কথা চালু, খুব সাধারণ অনেক পুরনো এই জায়গাটা। কিন্তু যখন এসপি সাহেবরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বা ডিআইজি সাহেবরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কনফারেন্স করলো, সেই জায়গাটা কিন্তু ওনারাই কিন্তু পয়েন্টটা রেজ করেছিলেন যে এরকম একটা চাপ প্রয়োগ করা হয়। তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা এইসব আমার দলের লোক হলেও এগুলাকে আপনারা পাত্তা দিবেন না, প্রয়োজনে সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। তো এইভাবে ডিরেকশন দেওয়ার পরেও এরকম যখন ঘটনাগুলো ঘটে এবং পুলিশের উপরস্থ কর্মকর্তাদের যদি তৎপরতা না দেখি, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবায় তুলে। না, এই যে একটা পুলিশ বাহিনী, এই যে বাহিনী, এটা অনেক বড় বাহিনী, যদিও আমাদের জনগোষ্ঠীর তুলনায় পুলিশের সদস্য সংখ্যা অনেক কম। এর মধ্যে 1টি 2টি বা 5 জন 10 জন পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনীর উপর যে অভিযোগ আসে, তাদের অন্যান্য অর্জন বলেছেন মোহাম্মদ শাহিদ যে অনেক অর্জন আছে, সেগুলোর উপর যখন কালিমা লেপন হয়, কেন পুলিশ বাহিনী এই কয়েকজনের অপরাধের দায়ভার নেবে? দায়ভার তো নেওয়া উচিত না। আমি আপনার প্রথমেই বললাম যে ওই মানে সাম্প্রতিক কালের মধ্যে ফজলে রাব্বির ঘটনাটা দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। তো সেই তখন থেকে যদি প্রথম ঘটনাটা যদি ঠিকভাবে হ্যান্ডেল করতে, আমি জানি না ফজলে রাব্বির বিরুদ্ধে যে এসআইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা
পরের দিন টেলিভিশনের সামনে তার যা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, তাতে বোঝা গেছে কিন্তু ওই পুলিশ কর্মকর্তাটা কিন্তু দোষী। কিন্তু তারপরেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, তাৎক্ষণিক ব্যবস্থাটা হয়নি। বলতে হয় যে আইন মানতে হয়, বিধি দেখতে হয়, তদন্ত করতে হয়, তারপরে সাসপেন্ড করতে হয়, তারপরে ব্যবস্থা বিভাগীয় ব্যবস্থা নিতে হয়, তারপরে মামলা রুজু হয়, তারপরে তার বিরুদ্ধে শাস্তি হয়। এই যে দীর্ঘ প্রক্রিয়া, আমার মনে হয় তাতে করেই অন্যান্য পুলিশ বাহিনীরা ভয় পায় না, পুলিশের সদস্যরা ভয় পায় না যে একটি ঘটনা ঘটলে তেমন কিছু হবে না। সর্বশেষ কি, খুব হলে প্রত্যাহার, খুব হলে সাসপেনশন 6 মাস 1 বছর, তারপর সবাই ভুলে যাবে, সবাই বিভাগীয় মামলা প্রত্যাহার হয়ে যাবে। কোনো একদিন ওই পুলিশ কর্মকর্তাই আবার পিপিএম পেয়ে যাবে। এরকম ঘটনা আছে। আমি বললাম আমি উল্লেখ করলাম, কিন্তু এরকম ঘটনা আছে। আর আরেকটি যেটা আপনি বলার চেষ্টা করলেন যে পুলিশের প্রতি আস্থা এবং পুলিশের যে ঐতিহ্য, আমি বলতে চাই পুলিশ, বাংলাদেশ পুলিশ 71-এর পুলিশ, বাংলাদেশ পুলিশ রাজারবাগের পুলিশ, বাংলাদেশ পুলিশ পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ার পুলিশ, সেই পুলিশের বিরুদ্ধে যাদের রক্তের সঙ্গে শহীদের রক্ত মিশে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 26শে মার্চ, সেই পুলিশের বিরুদ্ধে এই ছোট্ট ঘটনা, একটি পুলিশের সোর্স হোক বা পুলিশের সর্বনিম্নতম সদস্য কনস্টেবল বা এএসআই, সে একটি চুলা একজন মানুষের গায়ে ছুঁড়ে দিল, তার দেওয়া চুলায় একটা মানুষ মারা গেল। আমরা দেখেন আজকে যখন কথা বলবো, পুলিশ কর্মকর্তারা আমাদের খুব রাগ করতে পারেন যে আপনারা খুব খারাপভাবে বলছেন, কিন্তু একটা মানুষের তো মৃত্যু হয়ে গেল। আমরা ফজলে রাব্বি তো ট্রমাটাইজ হয়েছে, সে মানসিকভাবে পঙ্গু হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা যে সবসময় ভয় করে। আমি এখনও শামসুল হক টেঙ্কুর কথা আমি বারবার বলছি, শামসুল হক টেঙ্কু আমাদের দুজনের মতন একজন শারীরিক মানুষ, জহির ভাই আমাদের লম্বা ফটোগ্রাফারদের অন্যতম একজন ছিলেন। তারা পুলিশের হাতে মেরে খেয়েছে, সেই পুলিশের কিছু হয় নাই। আমি বলতে পারি আমাদের সবার বন্ধু আপনাদের গিয়াস আহমেদ, এখন এটি নিউজে বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন, কিছুদিন আগে কয়েক মাস আগে সোনাগাঁ মোড়ে তাকে মেরে চোখ ফুলি দিয়েছিল আমাদের সহকর্মী, তখন আমি তখন এটি নিউজে ছিলাম, মুন্নি সাহা, প্রভাস, আমরা সবাই মিলে সে তেজগাঁ থানায় গিয়েছি, তার কী অবস্থা। তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুরোধ করেছেন যে মামলা করবেন, আমরা মিটিয়ে দেবো। এই যে আমরা ঘটনাগুলো এড়িয়ে যাই, ঘটনাগুলো আমাদের হাতের বাইরে চলে যায়, চোখের বাইরে চলে যায়, তারপরে কিন্তু পুলিশ সদস্যরা আরেকটি অপরাধ করতে উদ্যত হয়, আরেকটি অপরাধ করতে সাহস পায়। আমরা মনে করব যে পুলিশের ভিতরে এক্সট্রা পুলিশিং, আমি এটাও জানি যে পুলিশের ভিতরে একটি এনকাউন্টার বলবো না ঠিক, পুলিশের বিরুদ্ধে একটি গোয়েন্দা সংস্থাও গড়ে উঠছে বা ওঠার চেষ্টা করছে, যা পুলিশ যেন পুলিশকে নজরে রাখে। এমন একটি পুলিশের ভিতরে সেনাবাহিনীতে অনেক আমরা সামরিক গোয়েন্দার খবর জানি, আমরা প্রতিরক্ষা গোয়েন্দাদের খবর জানি, তারা কিন্তু নিজের বাহিনীর সদস্যদের উপরেও কিন্তু নজরদারি করে, গোয়েন্দাগিরি করে, তাদের আচরণ, তাদের কার্যক্রম ঠিক আছে কিনা, তারা নিয়ম নীতি মেনে চলছে কিনা, তাদের পদোন্নতিটা অনেকটা ওগুলোর মধ্যে নির্ভর করে। আমরা আশা করি যে পুলিশের এরকম একটি সংস্থা পুলিশের ভিতরে তৈরি হবে। এবং আমি আরেকটু বলতে চাই আরো, যে জাতিসংঘের তত্ত্বাবধানে কিন্তু ইউএনডিপির তত্ত্বাবধানে আপনি জানেন যে পুলিশ সংস্কার একটি কর্মসূচি আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ চলছে, সেই পুলিশ সংস্কারটা শেষ হয় না। তার ফলে কি, পুলিশ এরকম উদ্যত হয়, পুলিশ এরকম অন্যায়ের সঙ্গে যুক্ত হয়। আবার এই পুলিশ বাহিনীর সদস্যরাই কিন্তু যে কোনো থানা বেড়াকে গেলে আপনি দেখবেন 4 ঘন্টার বেশি ঘুমানোর সময় পায় না, একজন উঠে গেলে আরেকজন ঘুমায়। রাজারবাগ পুলিশ লাইনে যদি আপনি যান, তাদের জীবনযাপন কিন্তু খুব বেশি উন্নত মানের না, কিন্তু সেই সমস্ত সবকিছু মিলেই কি পুলিশ এই জায়গায় চলে যাচ্ছে? এই জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাই। পুলিশ বাহিনী জনগণের সাথে কাজ করবে। দেখেন সেনাবাহিনীতে কিন্তু অনেকগুলো জিনিস আছে। প্রতি বছর যেসব সেনা সদস্যরা আছে, একদম অফিসার থেকে নিয়ে সৈনিক পর্যন্ত, তাদের কিন্তু বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, উইন্টার এক্সারসাইজ আছে, সামার এক্সারসাইজ আছে, অনেক ধরনের ব্যবস্থা আছে, সেটা কিন্তু পুলিশ বাহিনীতে নাই। কিন্তু দুই ধরনের বৈশিষ্ট্য আছে, কাজেই পুলিশেরও নিজস্ব প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, সেই জায়গায় কিন্তু পুলিশকে কিন্তু সেই জায়গাটা কিন্তু এদেরকে কিন্তু আধুনিকায়ন করতে হবে। কিন্তু একটা ট্রাফিক, এটা একদম সব যে আমরা পুলিশকে দোষ দিয়ে দিব তা না। এই পুলিশ আজকে 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে দেখে আমরা আজকে পুলিশকে নিয়ে সমালোচনা করছি, অথচ এই পুলিশও কিন্তু যখন এই বোমা হামলা হয়েছে, আগুন হামলা হয়েছে, তখন কিন্তু এই পুলিশকে আমরা নির্বিচারে মারা যেতে দেখছি আমরা। হ্যাঁ, তাহলে এইগুলাও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আপনি শুরুতে যেটি বলার চেষ্টা করছিলেন যে সারা বিশ্বের পুলিশ জনগণের বন্ধু, আমরা জানি যে সেখানে শিশুরা যখন স্কুলে যায় আগে তাদেরকে প্রথমে 999 শেখানো হয় যে তোমার বন্ধু হলো 999 পুলিশ। আমাদের দেশে আপনি বলছিলেন যে হতে পারেনি, কেন হতে পারেনি? আপনার কি মনে হয় যে কেন আমার মনে হয় এই জায়গাটা কিছুটা কাঠামোগত প্রবলেম আছে। আপনি জানেন যে বাংলাদেশ পুলিশ সংস্কারের একটি কিন্তু কার্যক্রম হচ্ছিল, এটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এখনো পর্যন্ত ফাইলবন্দি রয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত আলোর মুখ দেখে নেই। আমার মনে হয় এই কাঠামোগত ব্যাপারটা যদি চেঞ্জ করা হয়, এটা কিন্তু হবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে আমাদের কিন্তু এখনো পুলিশ সংখ্যা কিন্তু এখনো অপ্রতুল। যদিও মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন যে আরো অনেক পুলিশ রিক্রুটমেন্ট করা হবে, 50,000 রিক্রুটমেন্ট করা হবে। 50,000 রিক্রুটমেন্ট করা হলেও অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে পুলিশ সংখ্যা এখনো অপ্রতুল, মানে খুব একটা বেশি না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে পুলিশ সংখ্যা বাড়াতে হবে, নিরাপত্তা বৃদ্ধি করতে গেলে পুলিশ সংখ্যা বাড়াতে হবে। অ্যাট দি সেম টাইম পুলিশের মান উন্নয়নের দিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সরকারকে অ্যাড্রেস করতে হবে। পুলিশের যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র আছে বা পুলিশের রিক্রুটমেন্ট হওয়ার পরে যে পুলিশ স্কুলগুলো আমরা দেখি, পুলিশ লাইন স্কুল দেখি বা পুলিশের যে আমরা সারদা যে পুলিশ প্রশিক্ষণ একাডেমি দেখি, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের একটি পর্যবেক্ষণ এরকম, অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং সাবেক পুলিশ কর্মকর্তাও একমত হন যে এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দেখবেন যে মূলত অনেকটা সময় পোস্টিংটা হয় ডাম্পিং, রাইট, এটা অনেক সময় বলা হয় ডাম্পিং পোস্টিং হয়, এবং যে কর্মকর্তা ওইখানে রেক্টরের ভূমিকা বা পুলিশের ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, তার একটা মানসিক যন্ত্রণা থাকেন যে আমাকে হয়তো শাস্তিমূলকভাবে এখানে দেওয়া হয়েছে, আমি তো মূল কর্মকাণ্ডের মধ্যে নাই। আমরা মনে করি বাইরে পুলিশ কর্মকর্তারাও বলেন, যাদের অভিজ্ঞতা থেকে তারা বলেন যে এই সমস্ত জায়গায় কিন্তু পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, দক্ষ পুলিশ কর্মকর্তাদেরকে তাদের দেওয়া উচিত ওখানে, যাতে তারা প্রশিক্ষণের সময় অধীনস্থ পুলিশ কর্মকর্তাদেরকে বিষয়টি শিখাতে পারেন যে পুলিশকে কিভাবে ভালো পুলিশ হতে হবে, কিভাবে একজন কর্মকর্তা দক্ষ কর্মকর্তা হবেন। এবং সার্বক্ষণিকভাবে আমি জানি না আমার কতটা আমার কথা ভুল হবে কিনা, আমি যতদূর জানি যে পুলিশ প্রধান জেলাগতভাবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমরা যে এসপি বলি, তার একটা সাপ্তাহিক কিন্তু ব্রিফিং হওয়ার কথা, তার একটা সাপ্তাহিক দরবার হওয়ার কথা, যে উনি অধস্তন পুলিশ কর্মকর্তাদের সাপ্তাহিক একটা ব্রিফিং দিবেন যে কিভাবে চলবে। এই জায়গাগুলোতে আমাদের হয় না। এখানে অনেক সময় পুলিশ কর্মকর্তা আমাদের কাছে অভিযোগ করেন ব্যক্তিগত আলাপচারিতায় যে আমরা প্রোটোকল নিয়ে, নিরাপত্তা নিয়ে সংখ্যাগতভাবে অপ্রতুল থাকার কারণে আমরা ঠিক এই কাজগুলো করে উঠতে পারি না। ডেজ ইভেন্ট নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে অন্যদিকে মনোযোগ দিতে পারে না। ভিআইপি প্রোটোকল থেকে শুরু করে অন্য অনেক কাজে পুলিশকে এত ব্যস্ত থাকতে হয় যে এই কাজগুলো করা হয়ে ওঠে না। আপনি দেখবেন এখন কিন্তু আমরা থানা লেভেলে কিন্তু 2 জন ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা, 2 জন না 3 জন, একজন ওসি তদন্ত, এখন ওসি অপারেশন, ওসি তদন্ত এবং অফিসার ইনচার্জ, এই 3 জন। আমরা এও শুনছি যে বিসিএস ক্যাডার থেকে ক্যাডারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আস্তে আস্তে থানা পর্যায়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হবে, যাতে পুলিশের উন্নয়নটা, মান উন্নয়নটা একটু ভালো হয়। আমি মনে করি আমি একটু সাপ্লিমেন্ট করব আপনার সাথে। আমি শেষ করি না, আমি আসছি আপনার কাছে। এই জায়গাটা নিয়ে যে ভাবা হচ্ছে সেটা দেখেন, সহকারী কমিশনার পদে আমরা এখন এএসপি পদে কিন্তু আমরা পুলিশের কিন্তু বিসিএস মানে ক্যাডারের কর্মকর্তা, আমি মনে করি যে এটি যদি ওসি পর্যায়ে থেকে আলোচনা হচ্ছে, আমি জানি না ইমপ্লিমেন্টেশন হবে কিনা বা কত দূর আছে। আমি মনে করি এই জায়গাগুলো একটু দেখা উচিত এবং সংস্কারের দিকে মনোযোগের কথা বলছেন। এবং এইটাও কিন্তু খুব মানে দায়ী। দেখেন এখন কথাটা পুলিশ কর্মকর্তারা কালকে পুলিশ সদর দপ্তর থেকে এটা প্রতিবাদ হতে পারে, কিন্তু দেখেন পুলিশ কর্মকর্তা, পুলিশের এসআই নিয়োগ, পুলিশের কনস্টেবল নিয়োগের সঙ্গে ঘুষের বাণিজ্যকতা সবসময় আসে, যে 12,000 টাকা পুলিশের বেতন, 7 লাখ টাকা তার ঘুষ দিতে হয় নিয়োগ পাওয়ার সময়। এই যে অভিযোগটা, এই অভিযোগটা মিথ্যা প্রমাণিত হোক, এই অভিযোগটা সমাজে নাই বলে আমরা বিশ্বাস করতে চাই। যদি তাই হয় তাহলে হয়তো পুলিশের একটু উন্নয়ন হবে। ধন্যবাদ প্রণব সাহা। আসবো মোহাম্মদ সাহেদ আপনার কাছে, একটা বিরতি নেব, বিরতির পরে আপনার বক্তব্য নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা এই আলোচনায় আবারও ফিরবো একটা বিরতির পর, আশা করি শীঘ্রই ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এবং আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন সাংবাদিক প্রণব সাহা এবং বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, লেখক মোহাম্মদ শাহিদ। মোহাম্মদ শাহিদ, আমরা বিরতির আগে যে প্রসঙ্গে আলোচনা করছিলাম যে পুলিশের অনেক অর্জন আছে আপনি বলেছেন, কিন্তু পুলিশের সংস্কার কাজ থেমে থাকায় এই ঘটনাগুলো হয়তো প্রতিরোধ করা যাচ্ছে না, অথবা সংস্কারগুলো হলে আরও ভালো হতো। সেই সংস্কারগুলো তো একটা, আমরা জানি যে ইউএনডিপির তত্ত্বাবধানে কিছু প্রপোজাল দেওয়া হয়েছে, এর কিছু অংশ বাস্তবায়ন হয়েছে যতদূর আমার মনে পড়ে, কিছু অংশ বাস্তবায়িত, অনেক কিছু নাই। কিন্তু সবশেষ যে পুলিশ সপ্তাহের বৈঠকের সময় পুলিশ বিভাগ থেকে একটি মন্ত্রণালয়ের আন্ডারে আলাদা একটি বিভাগ করার দাবি উঠেছিল, পুলিশ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, সেইটি কতটা যৌক্তিক এবং সেটি হলে পরে পুলিশ বিভাগের কি উন্নয়ন হবে? এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা পুলিশের একটা চাহিদা থাকতেই পারে। এটা হলে পুলিশের হয়তো কিছুটা কাজ ত্বরান্বিত হবে, তবে আমার কাছে মনে হয়
এটা কতটুকু ফ্রুটফুল রেজাল্ট হবে এটা আই মিন ডাউট। তবে পুলিশের চাহিদা, এটা যদি পুলিশ মনে করে যে এটা হলে পুলিশের কাঠামোগত আরও বাড়বে, কার্যক্রম আরও বাড়বে, সেই জায়গাটা আমার মনে হয় দেখাই যেতে পারে। একটি কথা প্রণবদা বলছিল যে এই কথাটা আমি একটু অ্যাড্রেস করতে চাই, যে এই যে ট্রেনিং স্কুলগুলোতে যখন কাউকে পোস্টিং দেওয়া হয় তখন এটা বলা হয় যে এটা ডাম্পিং স্টেশন, হাই অফিসিয়াল। আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলি, তিনাকে এরকম সেনাবাহিনীর কিন্তু অনেক ট্রেনিং স্কুল আছে, ট্রেনিং আছে, তাকে এরকম এক জায়গায় পোস্টিং দেওয়া হলো। তাকে একদিন আমি জিজ্ঞেস করলাম আপনাকে এরকম জায়গায় পোস্টিং দেওয়া হলো, কয়জনের ভাগ্যে আছে এরকম জায়গায় মানে টিচারি করার? এটাও একটা ভাগ্যের ব্যাপার। এখানে এসে আমি অনেক কিছু শিখছি, জানছি। তা আমার মতে হচ্ছে যে এই মেধাবী লোকজন, বাংলাদেশ পুলিশে আমি অনেক অফিসারকে চিনি যারা এরকম বাইরে কিন্তু শিক্ষকতা করে, যারা পুলিশের ভিতরে শিক্ষকতা করে, হ্যাঁ, এরকম অফিসারদেরকে কিন্তু প্রমোট করা উচিত। মানে প্রমোট করা উচিত মানে ইন দ্য সেন্স তাদেরকে কিভাবে, তাদেরকেও আরও কিভাবে মানে কিভাবে তারা মানে এই জ্ঞানগুলাকে পাবে, বা তাদেরকে বিদেশ থেকে ট্রেনিং করিয়ে নিয়ে এসে যারা এই ধরনের ক্লাস নেয় তাদেরকে কিন্তু প্রমোট করা উচিত। আর একটা জিনিস হচ্ছে এই যে কাঠামোগত ব্যাপারে আমরা দেখেছি থানাগুলাতে, ম্যাক্সিমাম থানাগুলাতে দেখবেন পুলিশের গাড়ি এইগুলা হচ্ছে কোনোটা চলে না, কোনোটা চলে। এইগুলো কিন্তু এখন আর ফ্যাসিনেশন নাই, কিন্তু এগুলো হচ্ছে যৌক্তিক সুযোগ সুবিধা বলেছে যে অনেক অনেক অনেক। কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী পুলিশকে কিন্তু আধুনিকায়ন করছেন, এবং আধুনিকায়ন করার জন্য কিন্তু পুলিশের বেতন ভাতা থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে সব কিছুর উপরে কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ সুবিধা দিচ্ছেন। সেই জায়গাটায় যদি আমার কাছে মনে হয় এদের কাঠামোগতভাবে যদি এটা স্ট্রাকচারটাকে যদি দাঁড়ায়, আমার মনে হয় পুলিশ ওয়েল অর্গানাইজড হবে। আচ্ছা, আরেকটি বিষয় যেটি এই যে ঘটনাগুলো ঘটে, এর সঙ্গে আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা কিন্তু পুলিশের নিচের দিকের কর্মকর্তা। আপনি ধরুন আপনি বলেছেন যে কনস্টেবল থেকে এসআই বা এসআই পর্যন্ত মানে কর্মকর্তারা বেশি জড়িত থাকেন। আমরা তো সহকারী পুলিশ কেন এরকম মানে নিচের দিকের এই তাদেরকে কেন আমরা করতে পারছি না? যে দেখেন, এইটাই তো আমি বললাম যে এইটার মোটিভেট কে করবে? এটার মোটিভেট করবে তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে করবে। এইটাই আমি তো সেটাই বললাম যে পুলিশের একটি, আমি শুনি অনেক সময় যে এসপি যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলার প্রধান পুলিশ কর্মকর্তা, উনি সকল কর্মকর্তাকে নিয়ে বসেন কিনা সপ্তাহে। একজন এএসপি তার অধীনস্থ সকল ইন্সপেক্টরকে নিয়ে বসে কিনা, একজন ইন্সপেক্টর তার অধীনস্থ সকল সহকারী ইন্সপেক্টরকে নিয়ে বসে কিনা, এইটা একটি বড় ব্যাপার। আরেকটি হলো যে আমাদের ধরে নেওয়া হয়েছে যে পুলিশ যা করবে তা অনুমোদন পেয়ে যাবে, এইটি দায়িত্ব পালনের অংশ হিসেবে পুলিশ একটু বাড়াবাড়ি করে ফেলেছে। এই যে উপরের দিকের কর্মকর্তাদের এই মানসিকতা, যার ফলে নিজের কর্মকর্তার কাছে বা পুলিশ কনস্টেবলের কাছে পৌঁছায় না যে সে অন্যায় করলে তার শাস্তি হবে। না, সরকার কেন তাদের বিরুদ্ধে কঠোর হতে পারে না বা শাস্তি দিতে পারে না? যেমন যেমন একটি অভিযোগ সবসময় যেটা একটু শুরুতে বলার চেষ্টা করছে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। আমাদের বিরোধী দল থেকে অভিযোগ করা হয় যে পুলিশের রাষ্ট্র বানানো হয়েছে, পুলিশের উপর নির্ভর করে সরকার চলছে। তার মানে তাদেরকে ব্যবহার করছে বলে এটা আবার রাজনৈতিক বক্তব্য। আপনি যখন এখন যদি আমি খোলামেলা যদি দল ধরে বলি, যখন বিএনপি ক্ষমতা থাকবে তখন বিএনপি সেই পুলিশ যা করবে আওয়ামী লীগের নেতারা বলবে যে এটা পুলিশি রাষ্ট্র হয়েছে, পুলিশকে রাজনৈতিক ব্যবহার হচ্ছে। উল্টোটা যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তখন বিএনপি কথা বলবে। আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের কমপক্ষে 5 জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের হাতে মার খেতে দেখেছি আমি নিজেই। আপনি সেই আব্দুল মান্নান 1973 সালের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, আমি যদি বলি যে আব্দুল মতিন চৌধুরী মারা গেছেন প্রয়াত, তাকেও মার খেতে দেখেছি, মোহাম্মদ নাসিম তাকেও মার খেতে দেখেছি, মেজর জেনারেল মাহমুদ হাসান দোর্দণ্ড প্রতাপের সামরিক শাসনের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের হাতে নাজেহাল হতে দেখেছি, আলতাফ হোসেন চৌধুরী। দেখেন এগুলো কেন হয়? কেন? তার মানে কি পুলিশের কি ক্ষোভ থাকে সকল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে? আমার মনে কিছুটা থাকে। কেন? ওই যে লজিস্টিক, ওই যে রাজনৈতিকভাবে ব্যবহার হয় কিনা, ওই যে পুলিশের নিরাপত্তার দায়িত্ব পালন করা, জনগণের মামলা তদন্ত করা, তার বাইরে অন্য কোনো কাজ করতে হয় কিনা, সেই কারণে কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীরা নিগৃহীত হন পুলিশের হাতে বিদায় নেওয়ার পর ক্ষমতা থেকে? আমি জানি না। এটার একটি মনস্তাত্ত্বিক গবেষণা হতে পারে। আমাদের যারা এই সমস্ত কাজে জড়িত আছেন এবং পুলিশের যে সমস্ত প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো আছে তারাও গবেষণা করে দেখতে পারে এটা হয় কিনা। আর এই যে আমি বললাম যে আপনাদের 4টি ঘটনা, আমরা যদি ফজলে রাব্বির বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের ফজলে রাব্বির বিরুদ্ধে যে কর্মকর্তারা অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি লিখতে হয়েছে আইজিপিকে। কেন?
এই অফিসে যারা কাজ করবেন, আপনার নিচে যারা কাজ করবেন, তারা যদি কোনো অন্যায় করে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আপনার। আপনি কাজ করলে আপনার ঊর্ধ্বতন যে আছে তার দায়িত্ব এই ব্যবস্থা নেওয়াটা। কেন তথ্য মন্ত্রণালয় থেকে বলতে হবে যে সাংবাদিকদের বিরুদ্ধে আপনি তার মানে স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না বলেই দেখেন এই যে পুলিশের সোর্স হোক আর পুলিশ কনস্টেবল হোক, সে কিভাবে একটি চুলাকে ওই চা বিক্রেতার গায়ে ছুঁড়ে মারে, তার আচরণটা ওটা তো পুলিশের কোনো আইনি বিধানে, পুলিশের যে প্রবিধান বই আমরা বলি পুলিশ বুক, তাতে তো কোথাও এগুলো নাই। পুলিশের কোত্থেকে শেখে? একজন কর্মকর্তা যিনি বলছেন আমি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, যিনি বলছেন আমি সিটি কর্পোরেশনের বিকাশ, সিটি কর্পোরেশনের একজন আমি কর্মকর্তা, তারপরে পুলিশ ওই আচরণটা কেন করে? পুলিশ প্রসঙ্গে আরেকটা বিষয় একটু নিয়ে আসতে চাই, সেটি হলো যে শিশুদের অপহরণ এবং খুনের ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। আমাদের যে পরিসংখ্যান আজকে সবশেষ গণমাধ্যমে বলা হচ্ছে যে গত 1 মাসে 29 জন শিশু সারা দেশে অপহৃত হয়েছে এবং হত্যার শিকার হয়েছে। আপনি বলছিলেন যে তদন্ত, এটার সাথেও পুলিশ সম্পৃক্ত, যে পুলিশের ডিটেক্ট করতে পারে না, অথবা এই ঘটনাগুলো পুলিশের কিন্তু ডিটেকশন আছে। পুলিশ কিন্তু সাম্প্রতিক সময় পুলিশের কিন্তু অনেক বড় বড় কিন্তু মামলার ডিটেকশন আছে কিন্তু। হ্যাঁ, আমরা দেখেছি যে চট্টগ্রামে পুলিশ বা র্যাবে, চট্টগ্রামের র্যাবের কিন্তু একটা দেখলাম আমরা, তাদের একটা সাফল্যতা দেখলাম যে ওই যে একটা মিনি ক্যান্টনমেন্ট তারা উদ্ধার করলো এবং তাদের ডিটেকশন করতে 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 কিন্তু একদম মূল ফাইন্যান্সার পর্যন্ত কিন্তু তারা ডিটেক্ট করলো। এরকম পুলিশের কিন্তু অনেক ভালো ভালো ডিটেকশন আছে। পুলিশ কর্মকর্তারা যে অন্যায় করছে বা এই যে র্যাব কর্মকর্তারা অতীতে যে অন্যায় করেছে, আমরা দেখেছি র্যাব 7-এর যেই সাতক্ষীরার নারায়ণগঞ্জের ঘটনায়, ওইখানে কিন্তু ছাড় দেওয়া হয়নি, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তিনি একজন প্রভাবশালী বর্তমান মন্ত্রীর জামাতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে এসে একদম যেভাবে করা হয়েছে তাকে সেভাবেই শাস্তি প্রয়োগ করা হয়েছে। যদিও এটা নিয়েও আরও প্রশ্নবিদ্ধ আছে। কয়েকদিন আগে আমরা পত্রপত্রিকায় বা যোগাযোগ মিডিয়ায় দেখেছি তাকে পিজি হসপিটালে নিয়ে গিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজে ল্যাপটপ ব্যবহার করছেন, ইয়ে করছেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু তারপরেও তাকে শাস্তির আওতায় আসতে হয়েছে। তো এই জায়গাগুলোতে এই যে পুলিশ কর্মকর্তা না, উনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তো এই জায়গাগুলোতে না র্যাবে যখন যাবে এটা তো পুলিশের আন্ডার পুলিশ। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোতে এই যে শিশু অপহরণ বলেন, এগুলার কিন্তু অনেকগুলো ডিটেকশন কিন্তু পুলিশের রয়েছে। আমরা দেখেছি বাইরের থেকেও মানে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তো এই জায়গাগুলো যদি আরেকটু কঠোরভাবে যদি পুলিশ হস্তক্ষেপ করে, আমার মনে হয় এই ডিটেকশনগুলো কিন্তু বাড়বে। অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিদ। আমরা আরেকটু বিরতি নেব, তারপর আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পরে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জিরো আওয়ারে আলোচনা হচ্ছিল পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে। আমরা পুলিশ থেকে একটু ভিন্ন প্রসঙ্গে দৃষ্টি দিতে চাই। প্রণব শাহ, আপনি দেখেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এসএসসি পরীক্ষা চলছে এবং সাম্প্রতিক বছরগুলোতে যে কোনো পাবলিক পরীক্ষা মানেই প্রশ্নপত্র ফাঁস একটি আলোচিত ঘটনা। সেটি ফাঁস ও গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিরও বেশি। এবং আজকে যেটি দেওয়া হয়েছে সেটি হলো যে একটি শাস্তির বিধান, জরিমানার বিধান জারি করা হয়েছে। এর জরিমানার বিধান আসলে উল্লেখ করে দেওয়া হয়েছে, এটি আমাদের যে আইসিটি অ্যাক্ট আছে, তথ্য প্রযুক্তি আইন যেটি আছে, সেটির ধারা উল্লেখ করে বলা হয়েছে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে যদি কেউ প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে গুজব ছড়ানোর চেষ্টা করেন, তাহলে তাকে ওই শাস্তি ওই মানে আইনের আওতায় আনা হবে এবং যার শাস্তি প্রায় 1 কোটি টাকা জরিমানা এবং বড় ধরনের ক্যাপিটাল পানিশমেন্টও কিন্তু আছে। তা আমরা মনে করি যে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব ছড়ানোটা নিশ্চয়ই একটি অন্যায়। এই অন্যায় যে করবে তার শাস্তি পেতে হবে, পাওয়া উচিত। কিন্তু একই সঙ্গে প্রশ্নপত্র যদি সত্যি সত্যি ফাঁস হয়, তার বিরুদ্ধে ব্যবস্থাটা কী হবে কর্মকর্তাদের, সেটাও যদি শিক্ষা মন্ত্রণালয় একটু বলতো, তাহলে আমাদের মনে হয় যে তাদের এই নোটিশটা বা এই গণসচেতনতামূলক এই বিজ্ঞপ্তিটা আরও বেশি গ্রহণযোগ্য হতো। কারণ এখন এইটি যে চট করে বলে দেন, এখন আমি আমার ফেসবুক পেজে, পাবলিক পেজ যেটা আমি রাখি, সেখানে কিন্তু আপনারও কমেন্ট করার সুযোগ আছে আমার জানার বাইরে বা আমার নিয়ন্ত্রণের বাইরে। এখন আপনি আমার ওয়ালে লিখে দিলেন যে এরকম এসএসসি পরীক্ষার ইংরেজি 2য় পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটি মহাখালীতে পাওয়া যাচ্ছে, এবং তার জন্য যদি আমি শাস্তি ভোগ করি, সেটি কিন্তু আবার ঠিক যৌক্তিক হবে না। ফলে এইটি সরাসরি করার আগে এই জিনিসটা দেখা দরকার যে প্রযুক্তিগত বিষয়টা কী আছে। অনেক পেজ, অনেক
ফেসবুকের পেজে কিন্তু বাইরে থেকে কমেন্ট করার সুযোগ আছে। তা আমার মনে হয় এই জিনিসগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রথম চেষ্টা করা উচিত নিজেদের মধ্যে থেকে যাতে ফাঁস না হয়। ফাঁস হয় নাই, সেটা গুজব ছড়ালো, সেটা প্রমাণ করতে পারলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত এবং আমি মনে করি সেই শাস্তিটা সঠিক ঘোষণাই শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন। আমরা শিক্ষামন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিনি, নুরুল ইসলাম নাহিদকে। আমি মনে করি যে উনি কোনো হুজুগ বা উনি হুমজিকার কোনো কাজ করবেন না বলে আমি বিশ্বাস করি। তবে আমি তবুও তাকে অনুরোধ করতে চাই যে এই যে সুযোগ আছে, যে এই সুযোগ নিয়ে আমার আপনার বা মোহাম্মদ শাহেদের মানে ফেসবুক পেজে অন্য কেউ কোনো পোস্ট দিয়ে আমাদেরকে নির্দোষ নিরীহ কেউ হয়রানির শিকার হয় কিনা, শাস্তির আওতায় না আসে, সেটাও একটু দেখতে হবে। আর আসলে তো প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র ছাপে কে, সেই জায়গাটা লিক প্রুফ করতে হবে। প্রশ্নপত্র বিলি করে কে, সেটি লিক প্রুফ করতে হবে। এমনকি অভিভাবক যারা আছেন, যারা টাকার বিনিময়ে ফাঁস হওয়া প্রশ্নপত্র কেনেন বা প্রশ্নপত্র পাওয়া গেল না, কেউ হোয়াটসঅ্যাপে দিয়েছে, কেউ ইমেলে দিয়েছে, কেউ ছবি তুলে ভাইবারে পাঠিয়েছে, তার জন্য টাকা পেমেন্ট করেন, এই প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রশ্নপত্রের পিছনে যেন আমাদের অভিভাবকরা এবং শিক্ষার্থীরা না ছোটে, তারও কিন্তু একটু সচেতনমূলক কাজ কিন্তু আমাদের সবাইকে করতে হবে। পাবলিক অ্যাওয়ারনেস। একসময় বলা হয়েছিল যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোচিং সেন্টারগুলো বেশি জড়িত, কিন্তু প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে বিতরণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক যন্ত্র। তার মানে নিজেদের, প্রণব শাহ যেটি বলার চেষ্টা করছেন, নিজেদের ফাঁক ফোকরগুলো বাদ রেখে আমি হুমকি ধামকি 14 বছরের জেল আইন তাহলে কি সমাধান হবে? না, এটা প্রথম কথা হচ্ছে তাকেই অ্যাড্রেস করতে হবে ওই জায়গাটা, যে প্রশ্নপত্র ফাঁস মানে নিজেদের ঘরটাকে আগে গুছাইতে হবে। আমি যদি আমার প্রশ্ন আমি ফাঁস না করি, এটা মিডিয়াতে যাবে কিভাবে, এটা শিক্ষার্থীদের কাছে যাবে কিভাবে? হ্যাঁ, আমি এখানে একটুখানি ব্যক্তিগতভাবে কতগুলা অভিজ্ঞতা শেয়ার করি। আমিও একটি দুটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বোর্ড অফ ট্রাস্টির একটাতে চেয়ারম্যান, একটাতে মেম্বার। এখানে একটি বিষয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী অথবা সচিব, তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে বৃদ্ধি করার জন্য। নাইব ভাইকে আমরা যেভাবে ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু বোর্ডে গিয়ে যেটা দেখি আমরা, হ্যাঁ, এখানে বাঁশের থেকে কুঞ্চি শক্ত হয়ে গেছে বেশি। বোর্ডের সচিব, বোর্ডের অন্যান্য জিনিস, এদের কুঞ্চি এত বেশি শক্ত যে মাননীয় মন্ত্রীর কথাও তারা মানতে চায় না। তো এই জায়গাগুলোতে যদি তারা ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়, হ্যাঁ, এই শুধু তো আমরা দোষারোপ করি পুলিশকে, কোনো কথা হলে পুলিশকে দোষারোপ না করে এই সব জায়গাগুলোতেও এই যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে কারা জড়িত থাকতে পারে? বিজি প্রেসের প্রশ্নপত্র ছাপানো হয় আমরা জানি। এই বিজি প্রেসের লোকজনকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি, এই যে প্রশ্নপত্রে যেই কন্ট্রোলারের দায়িত্বে প্রশ্নপত্র থাকে তাকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এইগুলো কিন্তু অনেক কমে যাবে। আর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অবশ্যই একটা আমি কিছুটা মনে করি যে কিছুটা গুজব ছড়ানোর একটা প্রক্রিয়া আছে, সেটি বন্ধ হবে এই হুমকির কারণে বা এই ভয় হয়তো মানুষ করবে না। কিন্তু যদি সত্যি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয় আর সেই প্রশ্নপত্র ফাঁসের পোস্টিং যদি কেউ দেয় ফেসবুকে, তার জন্য ওই লোকটাকে হয়তো শাস্তি দেওয়া যাবে গুজব ছড়ানোর জন্য, কিন্তু আসল জায়গায় যদি আমি ব্যবস্থা না নিই তাহলে কিন্তু যা করতে চাই তা থেকে কিন্তু আমরা কিন্তু পার পাবো না। ফলে পরীক্ষা নিরীক্ষা ঠিকভাবে করেই কিন্তু জিনিসটা করা হচ্ছে। আপনি জানেন যে কিছুদিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কথা উঠেছিল, তাতে করে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় খুব কড়া অবস্থান নিয়েছিলেন যে এটা হয়নি আসলে, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ করা যায় না যে হয়েছে কিনা। আমি মনে করি যদিও সেটা নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি মনে করি যে প্রশাসনকে যদি কঠোর থাকে এবং প্রশাসনে যদি তাদের যে কোনো অন্যায়ের সঙ্গে কেউ যুক্ত না হয়, তাহলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ খুব কম এবং পরীক্ষাটা ঠিকভাবে নেওয়াটার ব্যবস্থা করতে পারলে মানুষের থেকে দূরে থাকবে বলে আমি একটু শেষ প্রসঙ্গে আসতে চাই। সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রাথমিক শিক্ষা সপ্তাহ কর্মসূচি উদ্বোধন করেছেন। এখানে একটি বক্তব্য যে শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেজন্য শিক্ষক এবং অভিভাবক, এই শিক্ষার্থীদের এই দুটোই তো জায়গা, শিক্ষক এবং অভিভাবকদের আরো সজাগ সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। এটা যৌক্তিকতা আছে, কারণ দিতে হবে আমাদের শিশুদেরকে। কোমলমতি শিশুরা নানা কিছুর দিকে ধাবিত হয়, কোমলমতি শিশুরা তাদের কাছে নতুন নতুন যে সমস্ত বিষয় আসে সেই সমস্ত বিষয়ের প্রতি তারা কৌতূহলী হয়। বিশেষ করে নিষিদ্ধ, আমরা কিন্তু মানে আমরা চাইল্ড সাইকোলজির একটা জিনিস আছে যেটা নিষিদ্ধ করবেন আপনি, শিশুদের কিন্তু মনস্তত্ত্ব সেদিকে ধাবিত হবে বেশি। ফলে যে শিক্ষক তাকে গড়ে তুলছেন, যে অভিভাবকের কাছে উনি শিক্ষার্থী থাকছেন, তাদের কিন্তু একটি বড় দায়িত্ব আছে যে কোন দিকে শিশু ধাবিত হচ্ছে তাদেরকে বেশি। যেমন অনেক সময় আমরা যারা শিশু সাইকিয়াট্রিস্ট আছে তারা বলেন যে প্রথমে না করবেন না শিশুকে,
তাকে বোঝানোর চেষ্টা করবেন। হ্যাঁ বলুন। প্রথমে না করে হ্যাঁ বলুন, শিশুকে হ্যাঁ বলুন, কিন্তু আমরা সবসময় বলি না বলে কিন্তু সে ওই নিষিদ্ধ জিনিসের প্রতি তার আগ্রহ বেশি হবে, ওইদিকে মনোনিবেশের চেষ্টা করে। সেই জন্য আমি মনে করি যে শিশুদের গড়ে তোলার যে শিক্ষকরা, মূলত আপনি যেমন শিক্ষক আছে এবং অভিভাবকরা, তাদেরকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ওই শিক্ষকদেরও জীবন ধারণের মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে, যাতে তারা সত্যিকার অর্থে শিক্ষার দিকে মনোনিবেশ করেন। তাদের একজন শিক্ষককে তাদের রোজগারে যদি জীবন ধারণ করতে না পারে, তাহলে তো সে শিক্ষার্থীর প্রতি তার যে শিশুটিকে যিনি উনি গড়ে তুলছেন তার প্রতি উনি নজর দিতে পারবেন না। ফলে এটা যেমন অভিভাবকদের মতো, একই সঙ্গে শিক্ষকদের জীবন ধারণ ব্যবস্থাও কিন্তু উন্নত করে দিতে হবে। এটি হলো সে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলছিলেন। আপনি বলেছেন যে আপনি উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জঙ্গিবাদের সঙ্গে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ আমি কিছু আপনার সাথে শিক্ষার্থী একমত, জড়িত হয়েছে। সাংঘাতিকভাবে একমত। কারণ আমরাও কিন্তু উই আর বিং ফাদার ফর, মানে কোনো না কোনো জায়গায় একটা জিনিস হচ্ছে বাচ্চারা যতক্ষণ বাবা মার কাছে থাকে তার থেকে বেশি অংশ সময় কিন্তু মানে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, স্কুলে কলেজে থাকে। এই জায়গাগুলোও কিন্তু আমাদের একটা চরমভাবে কিন্তু আমাদের ব্যর্থতা রয়েছে। হ্যাঁ, এই সঙ্গদোষটা কিন্তু ওইখান থেকেই কিন্তু খারাপ হয়। এই যে সমাজে যে আমাদের এই অবক্ষয়গুলো হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমি বারংবার গত কয়েকদিন ধরে টকশোতে বলার চেষ্টা করেছি। এই যে যেরকম বাবা মার যেরকম ভূমিকা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানেরও কিন্তু একই রকম ভূমিকা রয়েছে এই বাচ্চাগুলোকে মানে দেখাশোনা করা বা তাদেরকে করা। এই জায়গাগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের দায়িত্বগুলো কিন্তু ঠিক মতন পালন করে না। হ্যাঁ, আরেকটি জিনিস আমি এইটা একটু প্রসঙ্গের বাইরে গিয়ে আমি একটুখানি বলি। এই যে আমাদের দেশে যে এখন ইন্ডিয়ান একটা কালচার চলে আসছে, এই যে আমরা এখন টিভি খুললে কি দেখি, আমরা নিজের চ্যানেল বাদ দিয়ে আমরা আগে দেখি স্টার জলসা দেখি, অমুক দেখি, তমুক দেখি। এইগুলা দেখেও কিন্তু আজকালকার ছেলেরা একটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। আপনি দেখছেন মা মেয়েকে মেরে ফেলতেছে স্টার জলসা দেখার জন্য, এরকম খবরও কিন্তু আমরা দেখতেছি। যে এই যে একটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। সেটার দায়িত্ব তো আমাদের গণমাধ্যমেরও পরে, যে আমরা ভালো অনুষ্ঠান করবো যাতে ওইটা না দেখে। আর সামাজিকভাবেই পারিবারিকভাবেই মানুষকে শিশুদেরকে অভ্যস্ত করতে হবে তার ভালো কিছু দেখার জন্য। আমি বাবা মা সব যদি ওইটাই দেখতে থাকি খারাপ জিনিস, আমার শিশু তো দেখবেই, আমার দায়িত্ব। আমি তো বুঝতেছি যে এটা খারাপ জিনিস, আমি দেখি পরিবারে যেটি বলা হচ্ছিল আমি দেখবো, আমার শিশু দেখবে না, তা তো হলো না। অভিভাবকদেরও এখানে বড় একটি পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের জায়গাটি। অনেক ধন্যবাদ প্রণব সাহা এবং মোহাম্মদ সাহা, আপনাদের দুজনকেই আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই আলোচনায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।